সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। 16 জুলাই আবু সাঈদের শাহাদত বার্ষিকীতে জুলাই সনদ স্বাক্ষরের স্বপ্ন দেখলেও এ বিষয়ে যেন হতাশায় ফুটে উঠেছে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের কণ্ঠে। 32টি রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি বিষয়ে ঐকমত্য হয়েছে। এ নিয়ে রাজনৈতিক দলগুলো পাল্টাপাল্টি নানা বক্তব্য দিচ্ছে। কেউ বলছেন এভাবে চললে কিয়ামত পর্যন্ত ঐকমত্যের কোনো সম্ভাবনা নেই। কেউ আবার বলছেন শতভাগ প্রস্তাব মেনে নিলে আলোচনায় ডাকার দরকার ছিল কি। এদিকে এনসিপিও ঐকমত্য প্রচেষ্টার সফলতা নিয়ে শঙ্কা দেখছে। সরকার জুলাই সনদ বা ঘোষণাপত্র প্রদানের প্রতিশ্রুতি রাখতে পারছে না দাবি করে আগামী 3 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠের সিদ্ধান্ত নিয়েছে দলটি। রাজনৈতিক বাদানুবাদে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরই এখন চ্যালেঞ্জের মুখে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় জুলাই সনদ নিয়ে শঙ্কা। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের বক্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। প্রধান উপদেষ্টা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। 15 মিনিটের আলোচনা ছিল সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক। চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন, বলছে প্রেস উইং। প্রশাসন পুলিশের হাতে থাকছে না ভোট কেন্দ্র স্থাপনের ক্ষমতা, বাদ পড়েছে ইভিএম কক্ষ নির্ধারণও। নীতিমালা জারি ইসির, কর্তৃত্ব ফিরল নির্বাচন কর্মকর্তাদের হাতেই। আনুপাতিক পদ্ধতিতে ভোটের নামে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী না, মন্তব্য বিএনপি নেতাদের। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে চায় না। এবং কাজে ফিরলেন এনবিআর কর্মকর্তারা। বন্দরে বন্দরে কর্মচাঞ্চল্য, স্থবিরতা কাটতে আরও সময় লাগবে। রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রার চেয়ে এখনও পিছিয়ে 1 লাখ কোটি টাকা। মঞ্জু ভাই, আজকে আপনাকে দিয়ে শুরু করতে চাই। ঐকমত্য কমিশনের বৈঠকে তো আপনি অংশগ্রহণ করেন। দ্বিতীয় পর্বের বৈঠক হচ্ছে আজকে, বোধহয় 7ম দিনের বৈঠক হলো। আজকে না, গতকালকে হয়েছে। এই বৈঠকে আমরা সংস্কার কমিশনের অনেকগুলো বিষয় আসলে এক ধরনের ঐকমত্য আছে, সবাই সেটা বাস্তবায়নও হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ঐকমত্য হওয়ার জন্য এই কমিশনটি গঠন করা হয়েছিল, সেখানে আমরা দেখছি আজকালকেও 9টি বিষয় নিয়ে আলোচনার মধ্যে আমরা মাত্র 3টি বিষয় বলা যায় একটা সিদ্ধান্তের দিকে এসেছে। এখনও মানে ঐকমত্য হয়েছে, সিদ্ধান্ত এখনও হয়নি। আলী রিয়াজ সাহেব গতকাল বললেন যে 16 জুলাই যেই সম্ভাবনা ছিল জুলাই সনদ স্বাক্ষরের, সেটি হবে কিনা রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করছে। রাজনৈতিক দলের প্রধান হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। আমরা আসলে এটা নিয়ে কিন্তু আগেও একটা উষ্মা প্রকাশ করেছি যে দেখেন, আলোচনাটা তো শুধু এখানেই হচ্ছে না, আলোচনাটা তো অনেক আগ থেকে শুরু হয়েছে। এটা একটা লম্বা প্রসেস ছিল যে আমাদের কাছে প্রস্তাবনা চেয়েছে, আমরা দিয়েছি, ওনারা আবার সেটাকে যাচাই বাছাই করে একটা যেগুলো কমন এগুলোকে সামনে এনেছেন। আবার কোনটাতে আমরা যেগুলোতে একমত হইনি সেগুলোতে ওনারা কিছু কিছু জায়গায় আমাদেরকে একমত করার জন্য ওনারা কিছু আলাপ আলোচনা তুলে যুক্তিতর্ক দিয়ে আমাদেরকে একমত করিয়েছেন। সর্বশেষে ওনারা কিছু জিনিস নির্ধারণ করেছেন যেগুলো অ্যাকচুয়ালি মৌলিক, আর কিছু জিনিস যেগুলোতে আমরা একমত হয়ে গেছি। জি, এখন আলোচনাটা হচ্ছে মূলত যেটার কারণে আমরা মনে করছি যে সরকারের জবাবদিহিতা এবং গণতন্ত্রের স্থায়িত্ব এবং আমরা যে জিনিসটা চেয়েছি চেকস অ্যান্ড ব্যালেন্স, এইটা যাতে হতে পারে। তো সেটার গুরুত্বপূর্ণ আলোচনাগুলোই এখন পর্যন্ত হচ্ছে। একটা তো হয়েছে 70 অনুচ্ছেদ, যদিও বিএনপি সেখানে বলেছে যে তারা একটা নোট অফ ডিসেন্ট দিয়েছে তাদের পক্ষ থেকে, তারা সেটাকে তাদের ইশতেহারে দিবে। এখন দুটো জায়গাকে আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করছি। একটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগের জন্য এনসিসি, আমরা বলছি একটা কমিটি। এনসিসি ছিল, ওটা থেকে আবার আমরা চেঞ্জ করে এটাকে আরো মাইল্ড করে এটা কমিশন নিজেই করেছে যাতে বিএনপিকে একটু কনভিন্স করার জন্য। বিএনপি এই জায়গায় গতকালকে যেটা হয়েছে যে বিএনপি স্ট্রংলি বলে দিয়েছে তারা এটা অ্যাকসেপ্ট করবে না। এটার জন্য তো আগে প্যাকেজ আলোচনার প্রস্তাব দিয়েছে 10 বছর নিয়ে, একটা প্যাকেজ আলোচনার প্রস্তাব দিয়েছে, যদিও আমরা বলেছি যে এটার সাথে তো প্যাকেজের কোনো সম্পর্ক নাই। প্রধানমন্ত্রী 10 বছর থাকবেন কি থাকবেন না তার সাথে এটার সাথে কি সম্পর্ক? হ্যাঁ ঠিক আছে, আমরা কিন্তু এইরকম আলোচনা করতে চেয়েছিলাম যে প্যাকেজ যদি আপনি মনে করেন তাহলে দেন, ঠিক আছে, আমরা প্রধানমন্ত্রীর টেনিউরকে আরও 5 বছর বাড়িয়ে দিলাম।
তারপর ওইটা নেন, কারণ ওইটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন বিষয়টা হচ্ছে, এটা বলতে বলতে সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে। আমরা বলতে চাচ্ছি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, আমাদের সংবিধানে বলা আছে এগুলো একটা নিরপেক্ষতা রক্ষা করতে হবে। কিন্তু যেটা হয়েছে, যেটা শেখ হাসিনা যেটা প্র্যাকটিস করেছে, সেটা হচ্ছে যে সে সেখানে ইন্টারফেয়ার করেছে, প্রত্যেকটা প্রসেসকে আপনি নষ্ট করেছে, প্রত্যেকটা প্রসেসেই আপনি ম্যানিপুলেট করেছে। আপনারা তো জানেন যে কাদেরকে বিচারপতি বানানো হয়েছে, কাদেরকে পিএসসি চেয়ারম্যান বানানো হয়েছে, কাদেরকে দুদকের চেয়ারম্যান বানানো হয়েছে, এই সবাই আমরা জানি। এখন বিএনপিরও কিন্তু 31 দফা প্রস্তাবে বিএনপি কিন্তু এই কথাগুলো বলেছিল, এবং আপনি যদি বিএনপির গত 5 বছর আগে 3 বছর আগের বক্তব্য দেখেন, দেখবেন যে এই দুদকের দ্বারাই বিএনপি নির্যাতিত হয়েছে, এই পিএসসিতে এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই বিচারপতিদের দ্বারাই মানে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ততার শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। এরপরে আপনার নির্বাচন কমিশনের কথা তো আমরা দেখলামই, 3টা নির্বাচন কমিশন তো অলরেডি তাদেরকে নিয়ে তো এখন আলোচনাই হচ্ছে যে তারা এখন জেলে যেতে হচ্ছে তাদেরকে। কিন্তু বাংলাদেশের ইতিহাসকে এটা মানে আর ইতিহাসের ব্যতিক্রম ঘটনা আর কি। আমরা বলতে চাচ্ছি দুটো জিনিস দেখেন, একটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল 3টা ইনস্টিটিউশনের কথা ধরেন, একটা হচ্ছে নির্বাচন কমিশন, একটা হচ্ছে দুদক, একটা হচ্ছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, যেখানে গভর্নমেন্ট অফিসারদের নিয়োগ হয়। এই 3টা জায়গায় আমরা জাস্ট বলতে চাচ্ছি যে সরকারি দল এবং বিরোধী দলের কনসালটেশনের মাধ্যমে এই নিয়োগগুলো হবে, যাতে এখন দেখেন শুধু বিরোধী দল না, বিরোধী সবগুলো দল, সবগুলো দলেরই, ধরুন বিরোধী দলের প্রধানও থাকবেন সেখানে, আর অন্য যে বিরোধী দলগুলো তাদের একজন প্রতিনিধি থাকবেন, আর নিয়োগ কমিটিতে থাকবেন প্রাইম মিনিস্টার, উনি থাকবেন, স্পিকার থাকবেন, রাষ্ট্রপতির একজন প্রতিনিধি থাকবেন, চিফ জাস্টিসের একজন, সিনিয়র জাস্টিসদের মধ্যে একজন অর্থাৎ অ্যাপিলেট ডিভিশনের একজন জাজ থাকবেন। এখানেও যদি আমরা হিসাব করি, সরকারের প্রভাবাধীন কিন্তু 4 আর 3 হচ্ছে, ঠিক আছে, 7 জনের যে সদস্য সংখ্যা। এখন কথা হচ্ছে এটা একটা রিচুয়ালস করা। দেখেন প্রধান নির্বাচন কমিশনার কি হবে, নির্বাচন কমিশনার কি হবে, পিএসসি চেয়ারম্যান কি হবে, পিএসসি মেম্বার কি হবে, এগুলো তো যে প্রসেসে আছে ওই প্রসেসে আসবে, আসার পরে এই কমিটিতে আলোচনাটা হবে। ফলে দেখা যাচ্ছে যে এখানে আমরা যেটা ধারণা করছি, যেটা একটা নতুন প্র্যাকটিসটা হবে, যে কোনো দলান্ধ লোককে তখন আর প্রস্তাবটা আসবে না, আসলে তখন বিরোধী দলের পক্ষ থেকে একটা নোট অফ ডিসেন্ট দেওয়া যাবে বা উনি দ্বিমত করতে পারবেন। আবার দেখা গেলো যে সরকারের পক্ষ থেকে এমন একজন লোককে হাজির করা হয়েছে, যেটা বিরোধী দল তখন চিন্তা করবে যে এই লোকের বিরোধিতা যদি আমি করি। এনসিসির বিপরীতে যে এই কমিটি গঠনের সিদ্ধান্তটি কিংবা আলোচনাটি যে হচ্ছে, এটা তো এতটা প্রচার পেল না। এই বিষয়টা তো সবাই বোঝার বিষয় না। কারণ এনসিসি বললে সবাই চিন্তা করবে এটা কি জিনিস। প্রথমে কিন্তু সবাই বলেছে যে আবার সরকারের মধ্যে আবার আরেকটা এরকম কমিশন কেন হবে। তো এই জায়গার জন্য এটাকে মাইল করে বলা হয়েছে যে এই সাংবিধানিক পদগুলো এবং সংবিধিবদ্ধ পদগুলোর জন্য একটা নিয়োগ কমিটি কাজ করবে। এখন এটাকে বিএনপি বলছে যে এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে ওনাদের আপত্তি। আমরা বলছি যে এটাকে সংবিধানের ভেতরে করলেই আমরা যে চিন্তাটা করছি যে একটা মানে গণতন্ত্রের মূল সৌন্দর্যটা কি, সরকার এবং বিরোধী দল তারা সবাই মিলে রাষ্ট্রটা চালাবে। জি। এবং এই জায়গায় যদি আপনি না হয়, যে দেখেন যেটা দিয়ে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, এই নির্বাচন কমিশন দিয়েই তো সব ভুল নির্বাচনগুলো হয়েছে, অপকর্মগুলো হয়েছে। তাহলে আমরা যদি সেখানে দুই পক্ষেরই গ্রহণযোগ্য একজন নির্বাচন কমিশন থাকে, তাহলে সেটা আমাদের জন্য ভালো না। তো এই জায়গাগুলো উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি কি নিয়ে কি আলোচনা? উচ্চকক্ষের এখানে আমি যেটা বললাম যে দুইটা বিষয়, একটা হচ্ছে এই কমিটি, আর একটা হচ্ছে উচ্চকক্ষের ইলেকশনটা কিভাবে, 100 আসনের ব্যাপারে তো সবাই একমত। এখন উচ্চকক্ষের জায়গায় আমরা বলছি যে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের সিটগুলো ডিস্ট্রিবিউটেড হবে। এখন বিএনপি মেনে নিয়েছে পিআর, কিন্তু বিএনপি বলছে আসনের পিআরে হবে। আমরা বলছি আসনের পিআর না, ভোটের পিআরে হবে। এটা খুব নিয়ার টু, মানে ডিফারেন্সটা খুব ক্ষুদ্র। আমরা কেন এটার ব্যাপারে স্ট্রংলি বলছি, আমরা বলছি দেখেন এখন কি জটিলতাগুলো হচ্ছে এখন এটা না মানার কারণে। আমরা কিন্তু প্রথমে লোয়ার হাউসেও পিআর চেয়েছিলাম। যখন ইলেকশন আপনার ঐক্যমত্য কমিশনের সাথে আমরা বসেছি, ওনারা লোয়ার হাউসে পিআরের জন্য এখন বাংলাদেশ প্রস্তুত না, নানা ইস্যুগুলো তুলে ধরেছেন। আমরা কিন্তু আরও একটা প্রস্তাব দিয়েছিলাম যে 100 আসনে আলাদা করে পিআর করা যায় কিনা, কারণ শহর কেন্দ্রিক আসনগুলোতে যেহেতু ভোটাররা একটু সচেতন, তাহলে সুবিধা হবে। তখন আমাদের সাথে কিন্তু একটা আলাপ আলোচনা, একটা সেটেলমেন্ট এরকম হয়েছে যে ঠিক আছে, নিম্নকক্ষে আপনারা ফার্স্ট পাস দি পোস্ট রাখেন, যেটা এখন প্রচলিত আছে অর্থাৎ ওয়েস্টমিনিস্টার ফর্মে, আর আপার হাউসে আপনারা পিআরটা দেন। আমরা কিন্তু এটা বলেছি, শুধু আপার হাউসে পিআরের শর্তে কিন্তু আমরা
এই আপনার বাইক্যামেরাল পার্লামেন্টকে আমরা অ্যাকসেপ্ট করেছি। আমরা কিন্তু বাইক্যামেরাল পার্লামেন্টের বিপক্ষে ছিলাম, মানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিপক্ষে ছিলাম। আমরা কিন্তু এটা এগ্রি করে গেছি যে ঠিক আছে, বলতে এবি পার্টি তো এই জায়গাটায় আমরা মনে করছি বিএনপির সমস্যা কোথায়, বিএনপি আসলে কি সমস্যাটা দেখছে, এইটাই আমি যদি মনে করি যে আমরা রুমিন আপার কাছে শুনি তাহলে। ঠিক আছে, এটা ভালো হয়। রুমিন আপা, যেটা আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, ডক্টর মঈন খান, যারা পিআর পদ্ধতি নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করছে তারা হচ্ছে বাংলাদেশের আদর্শে বিশ্বাসী না। সালাউদ্দিন সাহেব, স্থায়ী কমিটির আরেক সদস্য, তিনি বলেছেন যে যদি 100% বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে হয়, আমাদেরকে একমত জানাতে হয়, তাহলে আলোচনায় রাখার দরকার ছিল কি? আপনি কি বলবেন? এদিকে একদিকে আলী রিয়াদ সাহেব বলছেন যে তিনি রাজনৈতিক দলগুলোর উপরই ছেড়ে দিয়ে খানিকটা হতাশাই তার কণ্ঠে ফুটে উঠেছে। আদৌ কি এই সনদের কোনো দিক যাবে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর রিয়াজ যেহেতু পলিটিশিয়ান না, উনি ভিন্ন একটি দেশ থেকে, ভিন্ন একটি প্রফেশন থেকে এসছেন, ওনার কাছে হয়তো অল্পতেই একটু হতাশ হয়ে যাওয়া, মন দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া হতে পারে, জানি না। আমি কিন্তু খুব আশাবাদী এই কারণে আপনি দেখেন দুটো মাত্র জায়গায় এখন পর্যন্ত আমাদের আলোচনায় যা আমরা বুঝলাম, এনসিসি বা কমিটি গঠন নিয়ে একটা মতদ্বৈততা আছে, আর হচ্ছে আপার হাউসের কি পদ্ধতিতে সদস্যরা যাবে সেটা নিয়ে একটা মতদ্বৈততা আছে। এই দুটো যদি আমরা একপাশে সরিয়ে রাখি, আমরা কি দেখছি? প্রাইম মিনিস্টারের টেনিওর অ্যাট বেস্ট 10 বছর হবে এক ব্যক্তির, এর বেশি হবে না। একমত হয়েছে, বিএনপি ছাড় দিয়েছে। আমরা দেখেছি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ক্ষেত্রে বাইক্যামেরাল পার্লামেন্ট, একমত হয়েছে সকলে। 70 অনুচ্ছেদ সংশোধন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি তো পার্লামেন্টে ছিলাম অল্প সময়, বাট ছিলাম। সো 70 অনুচ্ছেদ যে এমপিদের হাত পা কিভাবে বাঁধে আমি জানি। অন দ্য টপ অফ দ্যাট 70 অনুচ্ছেদে কিন্তু দলের ভুল ত্রুটি বা সরকারের ভুল ত্রুটি, দলের না, বিশেষ করে সরকারের ভুল ত্রুটি নিয়ে আলোচনায় কোনো বাধা নাই। তারপরেও আমরা 53 বছরে কাউকে এটা নিয়ে কোনো টু শব্দ করতে দেখি নাই। এখন ভোটের যে বাধাটা ছিল সেটাও উঠে যাচ্ছে, এখানেও বিএনপি ছাড় দিয়ে সকল দল একমত হয়েছে। 100টা নারী আসনের ক্ষেত্রে দলগুলো একমত হয়েছে। উচ্চকক্ষের আসন 100, সেটাতেও সব দল একমত হয়েছে। ডেপুটি স্পিকার আসবে বিরোধী দল থেকে, বিএনপি মেনে নিয়েছে। সংসদীয় কমিটিগুলোর যে প্রধান তারা বিরোধী দল থেকে, ইম্পর্টেন্ট কমিটিগুলো, ইম্পর্টেন্ট যে 4টা সরকারের হিসাব টিসাব, এইগুলো 4টা বিরোধী দল মেনে নিয়েছে। আপনি আমাকে বলেন মেনে নেওয়ার সংখ্যা কয়টা বা একমতের সংখ্যা কয়টা আর দ্বিমতের সংখ্যা কয়টা? মোটা দাগে দ্বিমতের সংখ্যা 2টা। এনসিসির গঠনটা আমরা একটু চিন্তা করি। প্রাইম মিনিস্টার, লিডার অফ দি অপোজিশন, স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ জাস্টিস এবং 3 বাহিনী প্রধানের ছিল, ওটা বাদ গেছে। আপনি আমাকে বলেন একটা কমিটি যদি এরকম হয় যেখানে নির্বাহী বিভাগ, বিরোধী দল, আবার একই সঙ্গে বিচার বিভাগ জড়িত, অর্থাৎ শুধু বিচার বিভাগ না, এখানে আইন বিভাগও, কারণ প্রধানমন্ত্রী তো আইন বিভাগেরও সদস্য। সো নির্বাহী, বিচার, আইন, 3টা বিভাগে এখানে যুক্ত হচ্ছে। এই কমিটিটা কার কাছে জবাব দেবে? প্রত্যেকটা, আমরা তো জবাবদিহিতা চাইছি সকলের কাছ থেকে। আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে জবাবদিহিতা চাইছি, আমরা স্পিকারের কাছ থেকে জবাবদিহিতা চাইছি, আমরা বিচারপতিদের কাছ থেকে জবাবদিহিতা চাইছি। যেই কমিটিটি সকলকে নিয়ে হচ্ছে, এই কমিটিটি যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয়, তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তারা কাকে জবাব দেবে? 1। 2 হচ্ছে বাংলাদেশের বাস্তবতায় আসেন আমরা আলোচনা করি। এটা ইভেন ভারতের ডেমোক্রেসিতেও আমরা উন্নীত হই নাই, যে শেখ হাসিনা ইস্যুতে কংগ্রেস বলেন, বিজেপি বলেন, তৃণমূল বলেন, সবাই এক হয়েছে। এক তো হয়েছে। আমরা কিন্তু এখনো সেই ডেমোক্রেসি, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বা ব্রিটিশ ডেমোক্রেসি তো বহু 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 ওয়েস্টার্ন ডেমোক্রেসি অনেক দূরে। আমরা ঘরের পাশের ভারতের ডেমোক্রেসিও এখনো যাই নাই। আপনি সত্যি বিশ্বাস করেন যে মানে বিরোধী দল, সরকারি দল এবং স্পিকার, ডেপুটি স্পিকার, বিচারপতি নিয়ে একটা কমিটি হলে বাংলাদেশে কোনো সিদ্ধান্ত আদৌ নেওয়া যাবে? আদৌ নেওয়া যাবে? ধরেন, কথার কথা বলছি, সরকারি দল মিস্টার এ কে কোনো একটা পদের জন্য প্রস্তাব করলো, সাথে সাথে বিরোধী দল মনে করবে ডেফিনেটলি মিস্টার এর মধ্যে কোনো গলদ আছে। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিয়ে বুঝাই। চিফ জাস্টিস কে এম হাসান, হ্যাঁ, তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন সেই তার যৌবনে। এরপরে তিনি বিচার বিভাগে দীর্ঘ সময় কাজ করেছেন।
তার সততা, তার নিষ্ঠা, তার নিরপেক্ষতা নিয়ে বাংলাদেশের কোনোদিন কোনো প্রশ্ন উঠে নাই। কিন্তু তার ব্যাপারে আন্দোলন করে তাকে যেন চিফ কেয়ারটেকার গভর্নমেন্ট না করা হয়, আওয়ামী লীগ এমন আন্দোলন করলো যেই আওয়ামী লীগ কিনা শপথবদ্ধ রাজনীতিবিদদের বিচারালয়ে গিয়ে বিচার বিভাগের বিচারপতি বানাইছে, তাই না? এটা তো আমাদের বাংলাদেশের চিত্র। কে এম হাসানের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কে এম হাসানের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো শুধু না, বিএনপি তো তাকে প্রধান বিচারপতি 2 বছর বানানো হয়েছে। তো জি। আপনি আমাকে বলেন, ঠিক ওই সময়ে আইনমন্ত্রী ছিলেন মওদুদ আহমেদ, ওনার মাথায় কি ছিল? মানে 2 বছর বাড়ানো হয়েছে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, আমরা সবাই দেখছি। কেন বাড়ানো হয়েছে? এটা তো আমাদের ব্যাখ্যা, এটা তো আমাদের যার যার ব্যাখ্যা, আমরা ব্যাখ্যা করে নিচ্ছি ও নিশ্চয়ই তাকে কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ বানানোর জন্য বয়স বাড়ানো হয়েছে। নর্মালি তো আমাদের চাকরির বয়স বাড়ে নাকি? 57 থেকে 59 কি হয় নাই? গড় আয়ু বেড়েছে, বয়স বেড়েছে। নির্বাহী বিভাগে যারা কাজ করে তাদের বয়স, আম্মারা রিটায়ার করেছে 57-তে, তার কয়েক বছর পরে রিটায়ারমেন্টের বয়স 59 হয়ে গেছে, এবং পরে মুক্তিযুদ্ধ হলে 62 হয়েছে না? গড় আয়ু বেড়েছে, দফায় দফায় সবার বয়স বেড়েছে। বিচারপতিদের বয়স বাড়লে সমস্যা হয়? আমি জাস্ট আর্গুমেন্ট করছি। এই আর্গুমেন্টটাই আওয়ামী লীগ পোর্ট্রে করেছে যে শিওর তাকে কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ করার জন্য করা হয়েছে। অথচ কে এম হাসান এমন একজন ব্যক্তি ছিলেন যার ব্যাপারে আপনি আসলে বিচারাঙ্গনে কাজ করলে আপনি বুঝতে পারবেন যে কতটা নমস্য এবং কতটা শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন একজন কে এম হাসান। ধরুন অ্যাটর্নি জেনারেল ছিলেন, আমি ওনার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, মাহমুদুল ইসলাম। জি। ওনাকে আপনি কোনো দলের ফ্রেমে আটকাইতে পারবেন? পারবেন না। ওনারা লেজেন্ডারি ব্যক্তিত্ব। কিন্তু আজকের বাংলাদেশে যদি মাহমুদুল ইসলামকে বিএনপি অ্যাটর্নি জেনারেল করে, আওয়ামী লীগ হেন কোনো নোংরামি নাই যেটা ওনাকে নিয়ে করবে না। এটা আমাদের বাস্তবতা, ফর গড সেক। তো সেখানে আপনি কেমনে এনসিসি নিয়ে কাজ করবেন আমার বোধে আসে না। আরেকটা হলো উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি। আচ্ছা, এটা ভোটের পিআর হোক আর আসনের পিআর হোক, আপনি আমাকে বলেন উচ্চকক্ষে কারা যাবে? উচ্চকক্ষে কোনো দলের নেতাকর্মী যাবে না। উচ্চকক্ষে যাবে সমাজের জ্ঞানী গুণী বোদ্ধা মানুষজন, যাদের দেশকে জাতিকে দেওয়ার মতো অনেক কিছু আছে, কিন্তু তারা আবার আমার মতন সরাইল আশুগঞ্জের মাটিতে গিয়ে ঘাঁটি গেড়ে নির্বাচনী ক্যাম্পেইন করে আসনটা নিয়ে আসতে পারবে না। ক্লিয়ার? সো এইরকম একজন জ্ঞানী গুণী মানুষ, যিনি ঠিক আমাদের বাংলাদেশের স্টাইলের, পলিটিক্সের যে স্টাইল সেটা করতে পারবে না, কিন্তু যার মেধা, যার অভিজ্ঞতা, যার দক্ষতা, যার পড়াশোনা দেশের মানুষের কাজে লাগতে পারে। সো এইরকম একটা মানুষ বিএনপি থেকে যদি বেশি আসে, কিংবা ধরুন এবি পার্টি থেকে বেশি আসে, আপনি কি মনে করেন এবি পার্টির যারা সদস্য হবেন ভোটের ইয়েতে কিংবা আসনের ভিত্তিতে, তারা উচ্চকক্ষে গিয়ে কেবল এবি পার্টি যা বলছে সেই দলীয় বয়ানই বলতে থাকবেন? তাহলে আর উচ্চকক্ষ করে লাভটা কি হলো? তাই না? নিম্নকক্ষের ছায়াই যদি উচ্চকক্ষ হয়। যারা আসনের ভিত্তিতে যেতে চাচ্ছেন না, তারা কেন যেতে চাচ্ছেন না বলে মনে করছেন? দেখুন, আসনের ভিত্তিতে যারা যেতে চাচ্ছেন না, তারা কেন যেতে চাচ্ছেন না তার কারণ হচ্ছে, আপনি যদি উপরেরটাতে ভোটের ভিত্তিতে করতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনারা কেন ধরেই নিচ্ছেন যে উচ্চ কক্ষে যারা যাবে তারা যেই দল থেকে মনোনীত হবে, তারা তো নির্বাচিত না, মনোনীত হবে, তারা ঠিক সেই দলের সুরেই কথা বলবে? যদি সেটাই আমাদের ডিপ ডাউন মাথার মধ্যে এবং মনের মধ্যে থাকে, তাহলে আমার মনে হয় এত খরচ করে উচ্চকক্ষ করার কোনো অর্থ আছে বলে মনে হয় না। অনেক ধন্যবাদ আপনাকে রহিন আপা। মঞ্জু ভাই, যেটা আপা বলছিলেন যে এনসিসি কিংবা এই কমিটি, আপনিও বলছিলেন যে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখা যাবে। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের সরকার সবসময়ই ক্ষমতায় থাকলে তারা পাওয়ারফুল হয়, এবং আপনার বক্তব্য হচ্ছে 4 জন যদি থাকে সরকারের কাছাকাছি, এটা একটা প্রশ্ন। 2 নম্বর হচ্ছে তিনি আরেকটা কথা বলেছেন যে সবাইকে নিয়ে, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ, সবাইকে নিয়ে যদি একটা কমিটি করা হয়, সেই কমিটি জবাবদিহিতা কার কাছে হবে? না, এই আলোচনাগুলো কিন্তু সেখানে হয়েছে। সালাউদ্দিন ভাই বিএনপির পক্ষ থেকে উনি বারবারই এই কথাগুলো তুলে ধরেছেন। সেখানে দেখেন, একটা লম্বা সময় ধরে একটা ডিবেট হয়েছে, এবং সেই ডিবেটের বেসিসে দেখা গেছে অধিকাংশ দল, ইভেন আগের বারে যারা অনেকে বিপক্ষে ছিল, তারাও এটা কনভিন্স হয়েছে। কেন হয়েছে দেখেন, এখানে যে কথাটা বারবার আসছে
যে এটা কি নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস হচ্ছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কি হ্রাস হচ্ছে? যেটা রুমিন ফারহানা বললেন যে এটা জটিল হয়ে যাবে, এটা একটু কঠিন হয়ে যাবে। কথাটা হচ্ছে যে এই জটিলতাটা আপনি ফিল করছেন কেন? কারণ মনে করছেন যে আপনি আপনার পছন্দসই পিএসসি চেয়ারম্যান নিয়োগ দিতে চান, যেটা বিরোধী দল মানবে না। এটাই তো আর্গুমেন্ট, তাহলে সিদ্ধান্ত নেওয়া যাবে না। দেখেন আগে কি হতো, যেটা উনিও উদাহরণ দিলেন যে একজন লোককে নিয়োগ দেওয়া হয়েছে, বিরোধী দল এটা বিরোধিতা করবে। এই বিরোধিতাটা সে কমিটিতে করুক, রাস্তায় তো আর আপনি তো নাইলে হবে কি, নাইলে সে বিরোধিতাটা কোথায় করবে? রাস্তায় করবে। এবং তার বিরোধিতাটা কতটুকু অ্যাকসেপ্টেবল পিপল তখন জানবে। আপনি এমন এক যে আপনি মাহমুদুল ইসলাম মতো লোককে দিয়েছেন, এরপরেও যদি বিরোধী দল না মানে, তখন তো এটা তার জন্য নেগেটিভ পয়েন্ট যাবে। এখানে আমরা যে জিনিসটা বারবার বলতে চাচ্ছি, প্রথম কথা হচ্ছে এটা তো আপনার না, এটা আপনার নিয়োগ দিয়ে আপনার দায়িত্ব না। এটাকে বলাই হয়েছে গণতন্ত্রে, আমরা যেটা বলি যে এটা কয়েকটা পিলার আছে আলাদা আলাদা। আপনি যখন আপনি পিএসসি নিয়োগ দিচ্ছেন, পিএসসি নিয়োগকে তো আপনি সরাতে পারবেন, এটা তো সাংবিধানিক জায়গা। যদি আপনি হতো, এই যে আপনি বলছেন জবাবদিহিতা কার কাছে, আমরা তো সেই জায়গাটাই তুলছি যে প্রত্যেকটা জায়গার যখন সে এটা করবে, আগে জবাবদিহিতা কার কাছে ছিল, সেখানেই থাকবে জবাবদিহিতা। পার্লামেন্টের কাছে জবাবদিহি করবে, তাকে নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে, আলোচনা হয় না, সে আলোচনা হবে, জবাবদিহিতা সেখানে হবে, প্রয়োজন তাকে তলব করা হবে। এখন দেখেন এই যে একটা প্রশ্ন তোলা হলো জবাবদিহিতা কার কাছে, তার মানে এখানে জবাবদিহিতার জায়গাটা কি আমরা বন্ধ করতে চাচ্ছি? আমরা তো সেটা চাচ্ছি না। আমরা শুধু এই কথাটাই বলছি, আগের নিয়োগটা এক ব্যক্তির ইচ্ছা হতো, এখন নিয়োগটা একটা কমিটির ইচ্ছা হবে। এই এক ব্যক্তির ইচ্ছায় যে নিয়োগটা হতো সেটা ছিল অবৈধ, সেটা ছিল একটা ক্ষমতার অপব্যবহার। সেই জায়গাটা রোধ করার জন্য এটাকে নির্দিষ্ট করে দেয়া হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে তো মানে আলটিমেটলি সেটাই সত্য যে প্রধানমন্ত্রীর ক্ষমতাটা এখানে একটা হ্রাস করতে চাওয়া হচ্ছে। না, প্রধানমন্ত্রীর ওটা ক্ষমতা না, আপনি আবারও বোঝেন ক্ষমতাটা। বাংলাদেশের চর্চা অনুযায়ী, আমাদের বিধান অনুসারে এটা প্রধানমন্ত্রীর ক্ষমতা না, এটা হচ্ছে যে আপনার একটা সার্চ কমিটি হবে, সার্চ কমিটির মধ্য থেকে প্রধানমন্ত্রী পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। ঠিক আছে, ওখানে যে প্রস্তাবটা আসবে তিনি রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, উনি বলবেন। এখন কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী তো সেখানে ম্যানিপুলেট করছেন। এখানে যেটা হবে কমিটি করার কারণে, প্রধানমন্ত্রী যদি ম্যানিপুলেট করতে যান তখন ওনার একটা বাধা তৈরি হবে, এটা ওনার মধ্যে একটা চিন্তা তৈরি হবে যে আমি এখানে ম্যানিপুলেট করে এমন খারাপ লোককে আমি যদি দেই, এমন দলবাজ লোককে দেই, তাহলে বিরোধী দল এটা নিয়ে কথা তুলবে। এখন এই আলোচনাটা, এই 7-8 জনের মধ্যে আলোচনাটাই রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিবে। আদার দিন দেখা যাবে প্রধানমন্ত্রী এমন একজনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিলেন, নির্বাচন কমিশনার নিয়োগ দিলেন, পরের দিন দেখা গেল ঢাকা শহরে হরতাল, পরের দিন দেখা গেল যে ঢাকা শহরে ঘেরাও চলছে। একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে উচ্চ কক্ষে যারা যাবেন তারা তো আসলে রাজনৈতিক নেতা হওয়ার কথা না, তার বক্তব্য অনুযায়ী তারা হচ্ছে সুশীল প্রতিনিধি হওয়ার কথা। ভেরি গুড পয়েন্ট। কথা হচ্ছে এখানেই আমাদের প্রশ্নটা ছিল যে আমরা উচ্চ কক্ষটা না রাখার ব্যাপারে যে আর্গুমেন্টটা দিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে আমাদের একটা পার্লামেন্টই তো কার্যকর না, আপনি যে আরেকটা পার্লামেন্ট রাখছেন আমরা তো সেটার জন্য প্রস্তুত না। ওকে, যেহেতু বেশিরভাগ বিএনপি নিজেই চেয়েছে উচ্চকক্ষেরটা, সেজন্য আমরা বলছি আমরা সেখানে স্যাক্রিফাইস করেছি। 31 দফায়ও ছিল উচ্চকক্ষ। এখন আপনি যেই পদ্ধতিতে যাচ্ছেন সেটা হচ্ছে, দেখেন এখানে যদি বিষয়টা এমন হতো সিম্পলি যে আমরা শুধু উচ্চকক্ষ নিয়ে আলোচনা করছি, তা তো না। আমরা তো চেয়েছি উভয় কক্ষে পিআর চেয়েছি, বুঝতে পেরেছেন? দেখেন সমস্যাটা কোথায়, বাস্তবে হচ্ছে দুইটা প্রশ্ন, পিআরের সুবিধা কি আর ফার্স্ট পাস দি পোস্টের সুবিধাটা কি, অসুবিধাটা কি। বাস্তবের জায়গায় আমরা দেখছি সুবিধা হচ্ছে এই ফার্স্ট পাস দি পোস্টে বিএনপির সুবিধা বেশি হয়, আর যে সমস্ত দলগুলোর সমর্থন অপেক্ষাকৃত কম তাদের জন্য পিআরে তাদের সুবিধা হয়। এটা হচ্ছে বাস্তব কথা। আর আমরা যখন দুটো বিষয়কে নিয়ে বিশ্লেষণ করব, তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের সিস্টেমে যেটা হচ্ছে 50,000 ভোট পেয়েছে যে জিতছে, আর যে 49,000 ভোট পেয়েছে তার ভোটগুলো সব পচে যাচ্ছে। মানে আমাদের দেশে বলেন ভোট পচায়া লাভ কি, আমার ভোট তো কোনো কাজে আসবে না। কিন্তু এই পিআর সিস্টেমে হবে কি, কেউ মনে করবে না যে তার ভোটটা পচে যাচ্ছে। একটা দল যদি সারা বাংলাদেশে কোথাও জিততেও না পারে, তার ভোটের পার্সেন্টেজে পার্লামেন্টে তার প্রতিনিধিত্ব থাকবে। আমরা চাচ্ছি যে এই পিআরের মাধ্যমে যেটা হবে যে কেউ তার প্রতিনিধিত্ব থেকে বাদ পড়বে না, ফলে মানে পলিটিক্সটা হয়ে যাবে পার্লামেন্টের ভিতরে, আর রাজপথে কথা হচ্ছে। আপনি তো পার্লামেন্টে বিরোধিতা করতে পারছেন, আপনি পার্লামেন্টেই তো আপনি আর্গুমেন্ট দিতে পারছেন, তাহলে তো পল্টনে রাস্তা ব্লক করে বা আপনার ওই মানিক মিয়া এভিনিউতে রাস্তা ব্লক করে আপনাকে আর মিছিল করতে হচ্ছে না। আমরা চাচ্ছি পলিটিক্সটাকে পার্লামেন্টের মধ্যে আনতে। তো আমরা যখন দুই কক্ষে পিআরের কথা বলেছি,
তখন যখন বলা হচ্ছে না এটা এই সিস্টেমটা এখনই এটা উপযুক্ত না, তখনই আমরা বলছি ওকে, লোয়ার হাউসে তাহলে আপনি ফার্স্ট পাস দিয়ে পোস্ট রাখেন, আপার হাউসে আপনি পিআর দেন। আপার হাউসে পিআর যদি আপনি না দেন, ওই নিচের যা ভোট হলো সেটার ভিত্তিতে যেহেতু সিদ্ধান্ত নিচ্ছেন, তো উপরেও তো তাই হবে। আর যেটা রবিন ফারহানা বললেন যে এখানেও যদি আপনি পলিটিক্যাল পার্টির লোকগুলোকে দেন, এখানে যদি লোকগুলোকে দেন, ধরেই নেন যে তারা পলিটিক্যাল পার্টির হয়ে কথা বলবে, তাহলে তো এটা তো পিআরের পলিসির সাথে যায় না। ঠিক আছে, কিন্তু আমাদের দেশে কি হয়েছে দেখেন, আমাদের দেশে যে 50টা আসন নারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে, সেখানে তো আইডিয়াটা এমন ছিল যে আমরা এই 50টা আসনে আমরা নারীদেরকে, ওই ধরনের নারীদেরকে নিয়ে আসবো যারা ভবিষ্যতে লিডার, মানে রাষ্ট্রের নেতৃত্ব আকারে যাদের ক্রমবিকাশ ঘটবে। তো সেখানে সেটা করেন, সেখানে পুনর্বাসনের জায়গায় করা হয়েছে। হ্যাঁ, অনেকে লিখিত বক্তব্য পড়তে পারতেন, হ্যাঁ, গান গেয়েছে সেখানে, মানে অনেক কথা বলা যায় এগুলো। মানে কথা হচ্ছে সেখানেও এখন আপনি যদি এই আপার হাউসেও সেখানে দেখা যায় যে আমি রবিন ফারহানাকে বঞ্চিত করলাম, ওনার আসনে আমি একজনকে দিয়ে দিলাম, আর রবিন ফারহানাকে বললাম যে আপনাকে আপার হাউসে দিব, আপনি তো লয়ার, আপনি তো তখন উনি আর রাজনৈতিক নেতা থাকবেন না, তখন উনি হয়ে যাবেন সুশীল সমাজের প্রতিনিধি, কারণ উনি তার কিছুটা সুশীল ভাব আছে ওনার মধ্যে, তাই না? তো এখন দেখা যাবে যে আপনি যখন এগুলো করতে চাইবেন, তখন তো স্বাভাবিকভাবেই আমাদের যেই আপার হাউসের যে গ্র্যাভিটিটা আমরা করতে চাচ্ছি, যে সে লোয়ার হাউসের বিষয়টাকে সে আবার বিশ্লেষণ করবে, সেটা তো হচ্ছে না। ফলে আপনি নিজেও যদি ফার্স্ট পাস দিয়ে পোস্ট রাখেন, উপরেও তাই রাখেন, তাহলে উপরের এই পার্লামেন্টটা আলাদা করে করার দরকারটাই বা কি? সে একই সংখ্যার একই রেশিওতে তো আপনি এখানে প্রতিনিধিত্ব পাচ্ছেন। সেই জন্য আমরা বলছি এখানে আপনি পিআরটা দেন, এখানে প্রতিনিধিত্বটা একটু ডিফারেন্ট আসুক, তাহলে চেকস অ্যান্ড ব্যালেন্স হবে। আসলে দুইটা হাউস রাখাই হয় চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য, যাতে লোয়ার হাউসের একচ্ছত্র, নাহলে আমাদের একটা ছোট দেশ, আমাদের কোনো ইয়ে নেই, আমাদের দুইটা হাউস করার তো দরকার নাই। আমরা কিন্তু এবি পার্টির পক্ষ থেকে স্ট্রংলি বলেছি, আপনি যদি আপার হাউসে যদি পিআর না দেন, তাহলে আমরা কিন্তু আমাদের সমর্থন প্রত্যাহার করবো, আমরা কিন্তু আপার হাউস চাই না। আপনি যদি আপার হাউস দেন, তাহলে অবশ্যই এটা পিআরের বেসিসে দিতে হবে। তাহলে কি মানে ঐকমত্য প্রতিষ্ঠান নিয়ে আরো সংশয় দেখা যাচ্ছে? সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে আমি আপনাকে বলি জাফর সাদেক, সেটা হচ্ছে বিএনপি যেহেতু দীর্ঘ সময় ধরে তারা বঞ্চিত। দেখেন 2014 সালে ইলেকশন হলে তো বিএনপি জিততো, এই ভয়েই তো আওয়ামী লীগ ইলেকশনটা ম্যানিপুলেট করেছে, 18তেও তাই করেছে, 24এও তাই করেছে। বিএনপি পরোক্ষভাবে তার মনের মধ্যে এটা কাজ করছে যে সেই সরকার গঠন করবে, ঠিক আছে? ফলে ওই মাইন্ড সেট আপ দিয়ে সে চেঞ্জটাকে চাচ্ছে। বিএনপি যদি আজকে বঞ্চিত থাকতো, তাহলে বিএনপি কিন্তু আমাদের সুরে কথা বলতো। এই জায়গাটাতেই আমরা বুঝাতে চাচ্ছি যে আমরা তো একটা পরিবর্তনের জন্য এই অভ্যুত্থানটা করেছি। আপনি যদি মনে করেন যে না, একটা জাস্ট সরকার পরিবর্তন হয়েছে, যেভাবে আছে সেভাবে চলবে, সেটা তো বিএনপির জন্য বিপজ্জনক। মানে বিএনপির জন্য ওই সেন্স আমি বলছি, যিনি ক্ষমতায় আসবেন তার জন্য তো বিপজ্জনক। আপনি দেখেন আমাদের দেশে যতগুলা সুষ্ঠু নির্বাচন হয়েছে কেয়ারটেকার সরকারের অধীনে, তার পরের বারই ওই সরকারের পতন ঘটেছে, ওই সরকার ফেল করেছে, তাই না? এখন আপনি যদি চান যে আপনি নির্বাচন কমিশনকে আপনি মনের মতো করে নিয়োগ দিবেন, আপনি পিএসসিকে সরকারি কর্মকর্তাগুলো নিজের দলীয়গুলো নিয়োগ দিবেন, এই মনোজগতে যেটা কাজ করে, তাইলে হবে কি আপনি পরের ইলেকশনটাকেও ম্যানিপুলেট করার চেষ্টা করবেন। আমার কাছে জানি যে বিএনপির মনোজগতে কি আসলে এটা কাজ করে কিনা, একটু ছোট্ট করে এটা উত্তর দিলে তারপর আমরা অন্য প্রসঙ্গে আলাপ করব। আমি ভাইয়ের একটা কথা বলি, উনি বলেছেন আমার মধ্যে সুশীল ভাব আছে। আমি ঠিক জানি না কেন। দেখেন, সুশীল ভাব না থাকলে উনি কিন্তু ওনার দলের বিরুদ্ধে কথা বলেন। একমাত্র ব্যক্তি মাঝে মাঝে আমি দেখি যে দলের বিভিন্ন ইস্যুর ব্যাপারে বলেন, তো এটাই তো একটা, মানে আমি দলের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিই, তাই তো? আচ্ছা, আর আরেকটা, এবং সেটার জন্য আপনি নিন্দিত হন কারণ কোনো জায়গা থেকে, কিছু মহল থেকে। তবে সাধারণ মানুষ ভালোবাসে, এবং কারণ সাধারণ মানুষ সত্য জানতে চায়, শুনতে চায়। আর ভাই আরেকটা কথা যেটা বললেন যে পিএসসি, দুদক বা চিফ জাস্টিস বা অন্যান্য যে বড় বড় পদগুলো আছে, কমিশনের যে পদগুলো আছে, সেগুলোতে নিয়োগের সময় আরো অনেক বেশি স্বচ্ছতা, জবাবদিহিতা যেন থাকে, সেটা আমরাও চাই। কিন্তু ধরুন আমরা যদি, যেটা আমাদের দল থেকে বলা হয়েছে যে এই সংস্থাগুলোর তো ইন্টারনাল রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, কারা সেই কমিশনে বসতে পারবেন, কে চিফ হতে পারবেন সেই কমিশনের, সেই ব্যাপারে যদি আমরা একটা স্পষ্ট আইন তৈরি করি, বা আইন যা যদি থেকে থাকে সেটাকে আমরা সংশোধন করে আমরা এমন একটি আইন তৈরি করতে পারি কিনা যে যার মাধ্যমে আমরা একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে সেই জায়গায় বসাতে পারবো। এক। দুই হলো, কেউ যদি সকল প্রতিষ্ঠানকে ঠিক আগের মতো দলীয়করণ করে সাম্রাজ্য চালাতে চায়, কেউ, আমি একেবারে যে কোনো ইররেসপেক্টিভ অফ এনি পার্টি,
আপনি কি সত্যি মনে করেন এই নতুন বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে এটা সম্ভব হবে? 3 হলো, যদি সম্ভব কেউ মনেও করে, সে এটা সাহস করবে এরকমভাবে সকল কিছু দলীয়করণ করতে? আমি সেদিন একটা টক শোতে কথা বলতে বলতে কথা প্রসঙ্গে কথা আসে, একটার পিঠে একটা কথা বলতে বলতে বললাম যে ধরে নিলাম, ঠিক আপনি যেটা বলেন যে বিচারপতিদের বয়স বাড়ানোর ওই কাহিনী, তাই বললাম যে যদি আমি ধরেও নেই যে ওই সময় প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রীর মনের মধ্যে এটাই ছিল যে যাতে চিফ কেয়ারটেকার গভর্নমেন্ট কে এম হাসান হয়, এটা যদি ধরেও নেই ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, তর্কের খাতিরে যদি ধরেও নেই এটাই সত্য, সেটার মাসুল কি বিএনপিকে দিতে হয়নি 17 বছর? ব্রুটালি দিতে হয়েছে। সো এরপরে যখন হাসিনা ক্ষমতায় আসলো, শেখ হাসিনা যখন 15 বছর সেটাকে প্রলম্বিত করলো, একটার পর একটা নির্বাচন দিল, বিএনপি তো দেশে থেকে লড়াইটা করেছে, শেখ হাসিনাকে দেশ থেকে ফুল ফ্যামিলি সহ পালিয়ে যেতে হয়েছে। নেতাকর্মীরা এখন চেহারা দেখায় না, ওই বিদেশি চ্যানেলগুলোতে, মানে ওই অ্যাঙ্কাররাও আওয়ামী লীগেরই, তারাও বিদেশে বাস করে, তারা মানে ভারত টু আমেরিকা চেহারা দেখিয়েছে, ভারত টু আমেরিকা, লন্ডন টু ভারত, এভাবে এভাবে তাদের কানেকশন হয়। তো এই অবস্থায় আওয়ামী লীগকে পড়তে হয়েছে, এবং আওয়ামী লীগ আগামী 100 বছরেও আর ক্ষমতার রাজনীতিতে আসতে পারবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। সুতরাং এই জায়গাগুলো থেকে যদি কোনো দল শিক্ষা না নেয়, তার পরিণতি ভয়াবহ হবে। আমি একদম আজকে সোজা সাপটা কথা বলে দিলাম। তাহলে কি ঐক্যমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি আশাবাদী এখনো? আমি আশাবাদী। কেন আশাবাদী? ঐক্যমত্য অর্থ যদি হচ্ছে, আমি আবারও সালাউদ্দিন ভাইয়ের কথার সাথে আমার একটা মিলে যাচ্ছে কথা, আমারও তাই কথা, যে ঐক্যমত্য মানে যদি আপনারা কোনো ডিসএগ্রিমেন্ট নেই, সবাই সব বিষয় একমত, এইটা ভাই জীবনও হবে না। এটা কোনো একটা ফ্যামিলিতেও কি হয়, বাবা মা 2 ছেলে 2 মেয়ে, একদম এক্স্যাক্টলি 6 জন মিলে কি সকল বিষয় একমত হয়ে যায়? আপা একটু যদি সংক্ষেপে বলতেন যে এনসিপি তারা কিন্তু বলছে যে জুলাই ঘোষণাপত্রের 2বার তারিখ দিয়েও সরকার ঘোষণাপত্রটি দেয়নি, এবং তারা নিজেরা এখন দায়িত্ব নিয়েছে 3 আগস্ট তারা জুলাই ঘোষণাপত্র শহীদদের কোনো একটা পরিবারের প্রতিনিধির মাধ্যমে পাঠ করাবেন, এবং সরকারকে তারা বলেছে যে কেন হয়নি, কিভাবে হয়নি, কারা করতে দেয়নি, এটা প্রকাশ করার জন্য। এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি এটাকে কিভাবে দেখছি তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরও যারা জুলাই যোদ্ধা আছেন তারা এটাকে কিভাবে দেখছেন। আমি গত 2 দিন ধরে দেখলাম একজন নারী যোদ্ধা, যিনি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রী, নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রী, উনি বলছেন যে এনসিপিটা কারা এই পুরো অভ্যুত্থানের লাইসেন্সটা নিয়ে নেওয়ার। 1 2 হলো পাবলিক ইউনিভার্সিটিতে যে স্টুডেন্টরা ছিল তারা তো 18 তারিখের পর সত্যি শাটডাউন হয়ে গেছিল, তারা যে যার যার বাড়িতেও চলে যাচ্ছিল। তখন যদি নর্থ সাউথ, আইইউবি, এআইইউবি, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট এরা যদি পথে নেমে না আসতো উইথ দেয়ার প্যারেন্টস, তাদের বাবা মা সহ, সত্যি বলছি এটা কিন্তু সফল হতো না। এবং আমাদের মজার বিষয় ঘটেছে নাহিদ ইসলামের বক্তব্যে, যেটা আমি দেখলাম যে তিনি বলেছেন জুলাই ঘোষণাপত্র এবং দলের ইশতেহার একসাথে, এরকমই আমি দেখলাম পত্রিকায়। দেখুন, 71কে কুক্ষিগত করতে গিয়ে আওয়ামী লীগ ডুবেছে। 71 ছিল জনযুদ্ধ, গণযুদ্ধ। তারা 71কেও মেলাইন করেছে, কিংবা মেলাইন করার সুযোগ তৈরি করে দিয়েছে। 71কেও অবমাননা করেছে আওয়ামী লীগ তাদের কাজকর্ম ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে, এবং এটা করেছে 71কে কুক্ষিগত করতে গিয়ে। এনসিপিও খুব দুঃখ লাগে এই গণজন আন্দোলনকে কুক্ষিগত করতে গিয়ে এমন অবস্থা দাঁড়িয়েছে যে না দাঁড়াচ্ছে তাদের দল, না টিকে থাকছে জুলাইয়ের স্পিরিট, সবই নষ্ট হচ্ছে। ধন্যবাদ রুমিন আপা আপনাকে। মঞ্জু ভাই, আপনাকে দিয়ে শেষ করতে চাই, 1 মিনিট একটু বলবেন যে আসলেই কি ঐক্যমত্য নিয়ে সংখ্যা দেখা দিয়েছে? না দেখেন, যেটা ব্যারিস্টার বললেন যে সব বিষয়ে একমত, সব বিষয়ে তো আমরা একমত হতে বলছি না, আমরা তো অনেক কিছু ছাড় দিয়েছি, আমরাও কিন্তু অনেক কিছুতে দ্বিমত ছিলাম, আমরা একমত হয়েছি। আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে বিএনপি যেহেতু দল আকারে বারবার আসছে, যে বড় দল হিসাবে আসছে, আমরা বলছি যে আপনাদেরকে তো ছাড়টা বেশি দিতে হবে। আমরা তো সবাই ছাড় দিচ্ছি, বিভিন্ন বিষয়ে দ্বিমত ছিলাম, আমরা আবার একমত হয়েছি। এখানে যে আলোচনাগুলো এনেছে, এটা তো আমি তো বললাম যে মৌলিক, যেটা এই মৌলিক জায়গাটাতে তো আমাদেরকে একমত থাকতে হবে। ধরুন আপনি 10টা বিষয়ে দ্বিমত থাকেন, অসুবিধা নেই, আপনি নোট অফ ডিসেন্ট দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যেই জায়গাটাতে আমরা বলছি যে আপনার জবাবদিহিতা এবং যেটার কারণে একজন ব্যক্তি ফ্যাসিবাদী হয়ে যাচ্ছেন, সেই জায়গাটাতে আমরা মেরামতটা চাচ্ছি। আপনি যদি এই রাষ্ট্র মেরামতের জায়গায় না আসেন,
তাহলে তো ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, আবার গণঅভ্যুত্থান হবে, যদি আবার ওই জায়গায় তারা ক্ষমতাচ্যুত হবেন। একমত না হয় না, তাহলে কি সংবিধান স্বাক্ষর হবে কি হবে না? বিএনপি কিন্তু স্লোলি একমত হচ্ছে। এই যে 10 বছরেরটা বললাম না, বিএনপি হয়েছে। আমার বিশ্বাস এখন কিন্তু দেখেন কি হয়ে যাচ্ছে, জটিলতা কোন দিকে যাচ্ছে। শেষ করতে হবে। আমরা কিন্তু এখন নিম্ন কক্ষেও এখন আবার পিয়ারের দাবিতে চলে যাচ্ছে সবাই। সেটাই, এখন কি আসলে একমত হওয়া হ্যাঁ, সম্ভব? তার এখন মানেটা কি? এখন ধরেন বিএনপি এক পা গেলে না, অন্যরা আরো 2 পা দিয়ে বিএনপি কে টেনে ধরে। এখন ধরেন আপনি যদি জটিলতার কোথায় যাচ্ছে দেখেন, আমরা এতটুকু তো এনেছিলাম যে ঠিক আছে লোয়ার হাউসে আগের মতোই থাকবে, আপার হাউসে পিয়ারটা হোক। এখন যেহেতু আপনি এটা মানছেন না, এখন ফুল আমরা পিয়ারের দিকে আবার সবাই চলে যাচ্ছে, তখন সমাধানটা কিভাবে হবে? কারণ আপনি তো মনে করছেন যে সেটাই আসলে প্রশ্ন, সমাধান কি আদৌ হবে কি হবে না? আপনি তো মনে করছেন যে আপনার জনসমর্থন বেশি। এখন যখন বাকিরা সবাই একসাথ হয়ে যাবে তখন তাদেরও তো জনসমর্থনের প্রসঙ্গ মঞ্জুর ভাই, আমরা পরে আরেকটা এবং এই জটিলতা কিন্তু শেষ পর্যন্ত গণভোটের দিকেও দাবিটা উঠবে। এই জন্যই বলছি যে একমতে যেতে হলে মানে একটু ছাড় দিয়ে হলে। অনেক ধন্যবাদ মঞ্জু ভাই, মঞ্জুর রহমান মঞ্জু এবং ব্যারিস্টার ইরফান, আপনাদের দুজনকে। আমরা আলোচনা করছিলাম যে জুলাই সনদ নিয়ে যে শঙ্কা, সেই শঙ্কা কি আদৌ কতটুকু আছে এবং সেটা কাটানোর পন্থা কি হতে পারে সেই বিষয়ে আমাদেরও প্রত্যাশা, জাতির যে একটা প্রত্যাশা আছে পুরো জাতির, যে জুলাইয়ে আমরা সবগুলো রাজনৈতিক দল ঐক্যমত্য হয়ে জুলাই সনদটি প্রকাশ করতে পারবে, সেই প্রত্যাশা রেখেই আমরা আজকেও শেষ করছি আজকের সম্পাদকীয়। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।